2006 সালের ঘটনা। ড্রাইভিং শিখে বসে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। এক বড় ভাই সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালান। তিনি বললেন, তুই বসে না থেকে আমার সাথে থাক, আমারও একজন সাথে লোক দরকার। তুই থাকলে আমার সুবিধাই হবে, তোর হাতটা তাছাড়া চালু থাকবে। বড় ভাইয়ের কথায় আমি খুব খুশি হলাম। কয়েকদিন ধরে ভালোই চলছিল। যারা অ্যাম্বুলেন্স চালান তাদের যে কতটা অভিজ্ঞ হতে হয় তা আমি দেখলাম নিজ চোখেই। বেশ দিন ভালোই চলছে আমার। সরকারি খরচের গাড়ি হলেও বেশ আলগা কামাইও আছে। তেল মোবিল নিয়মিত চুরি করা যায়, টুকটাক ভাড়াও মারা যায়। হাসপাতালে ইমার্জেন্সি রোগী আসলে কল দেয়, রোগী না থাকলে রেস্ট করি। একদিন রাত 9টার দিকে কল এলো হাসপাতাল থেকে। গাড়ি নিয়ে গেটের কাছে গেলাম ওস্তাদের সাথে। গিয়ে দেখি একজন আনুমানিক 32 কিংবা 35 বছরের মহিলা গলায় গরুর দড়ি পেঁচিয়ে ঝুলে পড়েছিলেন। কেউ দেখে ফেলার কারণে এবং 2 পা ধরে তুলে ধরার কারণে সাথে সাথে মরে নাই, অর্ধেক মরেছিল। দড়িতে ঝুল দেওয়ার কারণে গলার ভোকাল কর্ড ছিঁড়ে গেছে, কণ্ঠনালী ভেঙে গলার ভেতর ঢুকে গেছে। ধরধর করে রোগীকে হাসপাতালে এনেছিল। এখানকার ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিতে বলেছেন। রোগী হা করে আছেন, বুঝতে পারছি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি রোগীর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে দিলাম। বসলাম ওস্তাদের পাশে। রোগীর সাথে রোগীর মা, বোন এবং রোগীর স্বামী। হাসপাতালে পেরিয়ে চারপাশে তুমুল বেগে সাইরেন বাজিয়ে ঝড়ের বেগে অ্যাম্বুলেন্স যাচ্ছে। আমি মাঝে মধ্যে মাথার কাছে নেটের জানালাটা সরিয়ে দেখছি কি অবস্থা রোগীর। ওস্তাদ বললেন, কি অবস্থা রে? আমি বললাম, ভাই গাড়ি একটু জোরে টানতে থাকেন, কমসে কম নাটোর পার হলেও কিছু টাকা পয়সা চেয়ে নেওয়া যাবে। গাড়ির কাছে মরলে চা বিক্রির টাকাও পাবো না। ওস্তাদ বলে, না রোগীর অবস্থা কি তাই দেখ। আমি বললাম, রোগীকে দেখে মনে হচ্ছে এই জিনিস রাজশাহী পর্যন্ত টিকবে। যদি টেকেও তবু মন বলছে না বাঁচবে সে। ওস্তাদ চোখ গরম করে তাকালেন। আমি একটা সিগারেট ধরিয়ে বললাম, ঠান্ডা মাথায় টানতে থাকেন, বনপাড়া পার হন আগে। গাড়ি বনপাড়ার এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে ঝাঁকি খেয়ে খেয়ে চলছে। আমি জানালা দিয়ে আরেকবার রোগীর দিকে তাকালাম। রোগীর স্বামীর অবস্থা রোগীর থেকেও খারাপ। সম্ভবত চরম ভয় পেয়েছেন তিনি। দেখে মনে হচ্ছে তারও নিঃশ্বাস আটকে আসছে। গাড়িতে এক্সট্রা অক্সিজেন মাস্ক থাকলে আমি তাকে একটা দিতাম। স্বামী বেচারা খুব ভীতু মনে হচ্ছে এই যাত্রায় বউ বেঁচে গেলে বউ তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মারবে। যাই হোক, গাড়ি নাটোরের জ্যাম পার করে দ্রুত যাচ্ছে। আমি জানালা দিয়ে নিজের অর্ধেক মাথাটা বের করে রিক্সাকে সরতে বলছি, টেম্পোকেও সরতে বলছি। রাত 10টা পার হয়ে গেছে। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। গাড়ি থামানোর সময় নাই আর। মাঝে মধ্যে সিগারেট ধরিয়ে ওস্তাদের হাতে দিচ্ছি। তিনি দ্রুতর গতিতে গাড়ি টানছেন। আমরা যখন রাজশাহী স্টেশনের সামনে, রাত তখন ঠিক 12টার সময় রোগীরও 12টা বেজে গেছে। জানালা খুলে দেখলাম রোগীর মা, বোন লাশের গলা ধরে কাঁদছেন। ওস্তাদ রাস্তার পাশে গাড়ি সাইড করে দ্রুত রোগীর কাছে গেলেন। হাত ধরে পালস চেক করলেন। তিনি মরে গেছেন। তিনি রোগীর মায়ের দিকে তাকিয়ে বললেন, হাসপাতালে মৃত লাশ নিয়ে গেলে ঝামেলা আর খরচ বেশি, তার থেকে বাড়ি নিয়ে যান, এমনিতেই পুলিশ কেস। ওস্তাদ গাড়ি ঘুরিয়ে স্টিয়ারিং আমার হাতে দিয়ে বললেন, তুই ধীরে ধীরে চালা, আমার শরীরটা ভালো লাগছে না। আমি ওস্তাদের গায়ে হাত দিয়ে দেখলাম হালকা জ্বর আছে। আমি গাড়ি টানছি। প্রায় ফাঁকা রাস্তা। মাঝে মধ্যে ঢাকাগামী ট্রাকগুলো ধেয়ে যাচ্ছে। রাত যখন 12:30টার মতো, তখন হঠাৎ গাড়ির বাম পাশের টায়ার পাঞ্চার হয়ে গেল। গাড়ি থামিয়ে গাড়িতে থাকা এক্সট্রা চাকা লাগালাম 2 জন মিলে। ওস্তাদকে দেখে খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হলো। অ্যাম্বুলেন্সের ভেতর কান্না চলছেই। ওস্তাদ বললেন, আমি নাটোর পর্যন্ত চালাই, তুই রেস্ট নে। আমি ওস্তাদের পাশে সিটে বসে আছি, ঝিমুচ্ছি একটু একটু করে। নাটোরে ঢুকতেই হঠাৎ আবার গাড়ির পেছনের ডান চাকা পাঞ্চার হয়ে গেল। গাড়িতে আর চাকা নেই। গাড়ি থামিয়ে ওস্তাদকে গাড়িতে বসিয়ে রিকশায় 2টা চাকা নিয়ে গেলাম লিক ঠিক করতে। রাতে পাঞ্চার ঠিক করার অভিজ্ঞতা খুব কম। সব দোকানপাট বন্ধ, সব পাই কিন্তু পাঞ্চার ঠিক করার জায়গা পাই না। শেষে এক অটো রিকশার গ্যারেজে 1-2 ঘন্টা পর 2টা চাকা ঠিক করিয়ে রিকশায় উঠলাম। চাকা লাগিয়ে দেখলাম রাত 2টা পার। ওস্তাদ আল্লাহ আল্লাহ বলে গাড়িতে টান দিলেন। গাড়ি 10 মিনিট চলার পর হঠাৎ চরম শব্দ করে ঝাঁকি দিয়ে থেমে গেল। নেমে দেখলাম আবার একটা চাকা পাঞ্চার হয়েছে। ওস্তাদের চোখ মুখ শুকিয়ে গেল। তিনি দোয়া ইউনুস পড়তে পড়তে বাকি আরেকটা চাকা লাগাতে লাগলেন। যে চাকাটা ফেটেছে সেটা টায়ার সহ ফেটে গেছে।
মানে পুরো চাকাই বাতিল, এখন একটা চাকাই ভরসা। আমরা আবার গাড়িতে উঠলাম। ওস্তাদ খুব সাবধানে এবং প্রায় 120 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। এত জোরে গাড়ি যাচ্ছে, তবু মনে হচ্ছে গাড়ি নড়ছে না। ওস্তাদ বললেন, অবস্থা তো খুব খারাপ দেখছি রে আকাশের, দোয়া কালাম পড়তে থাক। আমি সূরা ফাতিহা আর সূরা ইখলাস ছাড়া আর কোনো দোয়া মনে নাই আমার। ঘুরিয়ে ফিরে ওই দুইটা দোয়াই পড়ছি। আকাশে মেঘ, চারপাশ অন্ধকার হয়ে আসছে। হঠাৎ মুলাডুবি পার হওয়ার পরে অটোমেটিক গাড়ি ডানে বায়ে দুলতে লাগলো। ওস্তাদ বললেন, এমন হচ্ছে কেন? আমি বললাম, চাকা পাঞ্চার হয় নাই, তবে দুলছে কেন? ওস্তাদ গাড়ির স্পিড প্রায় 40-এ নিয়ে এলেন, কিন্তু গাড়ি দোলানো কমলো না। ধীরে ধীরে দুলানি বাড়ছেই। আমি আমার মাথার কাছের নেটের জানালা খুলে দেখলাম ভেতরে কি হচ্ছে। জানালা খুলে দেখলাম লাশের সাথে সবাই বড় বড় করে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন। কি হয়েছে জিজ্ঞাসা করতেই লাশের বোন কাঁদতে কাঁদতে বললেন, আপা নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ওস্তাদ রাস্তার পাশে গাড়ি থামালেন, তারপর পেছনে গিয়ে সবাইকে নামতে বললেন। সবাই নামার পরও দেখলাম গাড়ি একলাই দুলছে। দুলছে বললে ভুল হয়, বলতে হয় ঝাঁকাচ্ছে। উকি দিয়ে দেখলাম সত্যই লাশের নাক মুখ দিয়ে হু করে ধোঁয়া বের হচ্ছে। আমরা সবাই রাস্তার ওপর পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। ওই পারে দাঁড়িয়ে দেখেছি গাড়ি খুব চাকার উপর বাউন্স করছে, মনে হচ্ছে পুরো গাড়িকে 10 জন মানুষ ধরে ঝাঁকাচ্ছে। এইসব দেখে আমি সূরা ফাতিহা সূরা ইখলাস ভুলে গেছি, শুধু লা ইলাহা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে বেশ কিছু মেঘ ছিল, কিন্তু বাতাস ছিল না। হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হলো। আশেপাশে যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমরা গাড়ি থেকে একটু দূরে সরে রাস্তার পাশে একটা ছোট গাছের নিচে প্রায় হামাগুড়ি দিয়ে বসে আছি। একটু পর পর ওস্তাদ হাতে টর্চ লাইট গাড়িতে মারছেন আর দোয়া কালাম পড়ছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ওস্তাদ? তিনি বললেন, গাড়ি পেছনের সাইড রাস্তা থেকে 2-3 হাত উপরে উঠে আছে, ছেঁড়া পাতা আর ধুলোয় চারদিক অন্ধকার। আমি পরনের গেঞ্জি উঁচু করে নাক মুখ ঢেকে আছি। এমন সময় দূরে মসজিদ থেকে আজানের আওয়াজ পেলাম। আজান শেষ হওয়ার আগেই বাতাস থেমে গেল একদম। আজান যেন ম্যাজিকের মতো কাজ করলো। আমরা ভয় ডর ভুলে আস্তে আস্তে সবাই আবার গাড়িতে উঠলাম। লাশের স্বামী পেছনে বসতে ভয় পাচ্ছেন, তাকে সামনে আবার আমার পাশে বসালাম। ওস্তাদ দোয়া দরুদ পরে এক্সিলেটরে চাপ দিলেন। আমরা যখন দাসুরিয়া মোড়ে পৌঁছালাম তখন চারপাশ ফর্সা হয়ে গেছে। লাশ সোজা লাশের মায়ের বাড়ি নিতে হবে। তার আগে আমাদের কিছু খেতে হবে। গতকাল থেকে সবাই না খেয়ে আসি। দাসুরিয়া মোড়ে গাড়ি থামিয়ে সবাই একটা হোটেল থেকে নাস্তা করলাম। লাশের মা মেয়ের জামাইকে বলল, বাবা তুমি কোনো কিছু নিয়ে ভয় করিও না, আমি জানতাম আমার মেয়ের আচার ব্যবহার কেমন। তুমি আগেও আমাদের জামাই ছিলে, এখনো আসো। সকাল 7টার সময় লাশের বাপের বাড়িতে নামিয়ে দিলাম। এলাকার মানুষ ছিছি করতে করতে এগিয়ে এলো। মনে হলো বেঁচে থাকতে ওই মহিলা এলাকার সবাইকে জ্বালিয়ে খেয়েছেন। আমরা লাশ নামিয়ে দিয়ে সোজা গাড়ি টান দিয়ে এসে হাসপাতালের গ্যারেজে ঢুকে বাড়ি চলে এলাম। টানা 4 দিন জোরে কাটালাম। তারপর আমি আর কোনো দিন অ্যাম্বুলেন্সে উঠি নাই, ড্রাইভিং পুরোই ছেড়ে দিলাম। অনেক দিন পর ওস্তাদের সঙ্গে দেখা হলো আবার। তিনি বললেন ওই দিনেই তিনি চাকরি ছেড়েছেন, জীবনে যত তেল মোবিল চুরি করেছেন তার জন্য তওবা করে এখন একটা দোকান দিয়ে বসেছেন। দিন চলে গেছে, কিন্তু বিশ্বাস করুন সেই রাতের ভয় এখনো আমাদের চোখে আছে। আমি এখনো ভুলতে পারিনি, জানি ওস্তাদও ভুলবে না, কখনো ভুলতেও পারবে না। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি, তাই তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। একদিন আমি বসে আছি মর্গের পাশের রুমে। ইন্টার্নি ডাক্তার হবার কারণে বড় বড় সাধ্যের কথা শুনে অনেক কাজ করতে হয়, তাই আমি বসে আছি মর্গের পাশের রুমে। রাতে 5টা লাশ আসবে বলে বসেছিলাম। রাত তখন 1টা প্রায়। হালকা ঘুম পাচ্ছিল, বসে বসে ঝিমাচ্ছিলাম আমি। রাশেদ আসার কথা 12টায়। ফোন দিয়ে বলল, দোস্ত আমার আসতে কিছুক্ষণ লেট হবে। অ্যাক্সিডেন্টের কথা শুনেছি রাত 9টায়। শুনেছি 20 জন মানুষ মারা গেছে। এত রাতে স্বজনরা 15 জনের লাশ শনাক্ত করতে পেরেছে। বাকি যে 5টা ছিল সেগুলো এখানে হিমঘরে রাখা হবে, তাই অপেক্ষা করছি। দরজার নখ পড়ল এরই মধ্যে। আমি বললাম, কে? বলল, দরজাটা খোল। রাশেদের কি ঠান্ডা লেগেছে নাকি এভাবে নাকে কথা বলছে? একটু আমি অবাক হলাম। ফোনে তো কথা ঠিকই বলছিল সে।
কত কথা কত শুনেছি আমি এই মর্গ নিয়ে, আর এটাই আমার প্রথম ডিউটি মর্গে। স্যার আসবেন রাত 3টার দিকে ইন্সপেকশন করতে, তাই আমি ঘুমালে চলবে না। আমি দেরি না করে দরজা খুলে দিলাম। রাশেদ এসেছে, হাতে দুখানা সিজার। বললাম এখানে তো সবাই আছে, তুই আবার সিজার কেন নিয়ে আসলি? রাশেদ বলল, আরে রাতে খেতে হবে না, আর সিজারগুলো যদি কাজ না করে তাই এনে রাখলাম। আমি বুঝলাম না কিছুই। বললাম তার মাথা কি ঠিক আছে নাকি? যাই হোক, ঘুম ঘুম ভাব ভাঙলো আমার। রাশেদ আমার জন্য রুটি আর কলা নিয়ে এসেছে, আমি খেয়ে নিলাম। আমি তাকে বললাম তুই খাবি না? উত্তরে বলল রাতে আবার যখন বাইরে যাব তখন আমি খেয়ে নিব। প্রায় 2টা বাজে, অপেক্ষা করছি লাশ আসার। 2:15 লাশ আসলো। দেখে গা গুলিয়ে যায়, এমন বিভৎস সব চেহারা। সব ফর্মালিটিস কমপ্লিট হতে সময় লেগে গেল 3টা। প্রতিটা ডয়ারে লাশ রাখা হলো। রাশেদ চুপ করে ওর প্রেমিকার সাথে ফেসবুকে চ্যাট করছে। কি জানি কি হলো, হুট করে রাশেদ ফোনটা আসার দিল, দিয়ে হাঁটাহাঁটি শুরু করলো। আমি বললাম রাশেদ কি হলো তোর? ও কিছুই বলল না, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমি ওর গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিতে গেলাম, ও সরে গেল, গায়ে হাত দিতে দিল না। আমি ভাবলাম ওর গার্লফ্রেন্ডের সাথে কোনো বিষয়ে ঝগড়া হয়েছে সম্ভবত। একটু পরও স্ট্রেচারে শুয়ে গঙাতে শুরু করলো। আমি ভাবলাম সিরিয়াস ঝগড়া হয়েছে হয়তো। সুজনাকে ফোন দিব কিনা ভাবছিলাম, আবার ভাবছি রাশেদ যদি কিছু মনে করে তার চেয়ে ভালো সুজনাকে না ফোন দেই। রাত তখন 4টা। রাশেদ মনে হয় ঘুমিয়ে পড়েছে, তাই আমি লাইট নিভিয়ে ফেলি। শুয়ে পড়েছিলাম, কিন্তু বারবার সেই বিভৎস চেহারাগুলো আমার চোখের সামনে ভাসছিল। একটু একটু ভয় করছে। রাশেদ আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে এক বিছানায় অনেক দিন ঘুমিয়েছি। আর ও খুব সাহসী ছেলে, তাই আমার তেমন একটা ভয় লাগছে না। স্যার আসার কথা ছিল, উনি কি যেন একটা কাজে আজ আসতে পারবেন না বলে দিয়েছেন বলেই এখন শুয়ে পড়েছি আমি। হঠাৎ ফিস ফিস শব্দ শুনতে পাই। আমি আগে বোঝার চেষ্টা করলাম আমি ঘুমিয়েছি কিনা। আমি দেখলাম আমি ঘুমাইনি, দেখলাম যে আমি তখনও জাগা আছি। এই শব্দ ক্রমাগত বাড়তে থাকলো, মনে হচ্ছিল সারা রুমে আহাজারি। কান্না, অট্টহাসি আর সিজারের ঘেঁচ ঘেঁচ শব্দে কাটা চামড়ার শব্দ। আমি হচকচিয়ে যাই। লাইট জ্বালিয়ে দেখি রাশেদ নাই। আমি অবাক হলাম। রুমের সিটকিনি লাগানো, বাথরুমেও রাশেদ নাই, বেডের নিচেও দেখা যাচ্ছে রাশেদ নাই। আমি তারপর অবাক হয়ে গেলাম কিছুটা। ফেসবুক ইউজ করতে করতে ফোনে চার্জ শেষ হয়ে যায় প্রায়। অ্যালার্ম দিয়ে তাই অফ করে রেখেছিলাম। কেউ রুমে নেই। আমি ফোন অন করতে যাচ্ছি, ফোন অন হচ্ছে না। কতবার ট্রাই করলাম, অন হয় না। আমি রাগে ভয়ে ফোন আসার দিলাম। দেখলাম 2টা ভাঙা ফোন পড়ে আছে মেঝেতে, একটা রাশেদের আর একটা আমার। আমি দিশেহারা হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল এক্ষুনি মারা যাব আমি, কেউ যেন আমাকে মেরে ফেলবে। আমি সাহস নিয়ে দরজার সিটকিনি খুলতে গেলাম, ও পাশ থেকে বন্ধ। এরকম কেন হবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ভেতর থেকে দরজা আটকানো, বাইরে থেকেও দরজা আটকানো। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়তে পড়তে বাথরুমের দরজার দিকে এগোচ্ছিলাম। অজু করে নফল নামাজ পড়ে সময় কাটানোচ্ছে, আর নিরাপদ কোনো রাস্তা পাচ্ছিলাম না। বাথরুমের দিকে এগোতেই পিছনে একটা বিকট শব্দ হয়। রুমের টিউবলাইটটা ভেঙে গেল। বাইরে থেকে জানালা দিয়ে আসা আলোয় যা দেখলাম, তাতে আমি কোথায় আছি, কিভাবে আছি কিছুই বুঝলাম না। দেখলাম হাজার হাজার গলা কাটা লাশ জড়ো হয়ে আছে রুমে। সবার হাতেই সিজার, সবাই আমাকে কাটতে আসছে। খুব আস্তে আস্তে তারা আসছে আমার দিকে। আমি পিছু হটতে হটতে দেয়ালে ঠেকে গেছি। কয়েকজন কাছে আসতেই আমি চিৎকার দিয়ে উঠি। হয়তোবা তখনই আমি অজ্ঞান হয়ে যাই। এরপর সকালে আমি দেখি আমি হাসপাতালের বিছানায়। আমার সারা শরীরে ব্যান্ডেজ, সারা শরীরে বিভিন্ন অংশে সিজার দিয়ে কাটা। ব্যথায় আমি কোকড়াচ্ছিলাম। পাশেই মলিন মুখে দাঁড়িয়ে আছে আমার বন্ধু রাশেদ। তাকে যখন আমি ঘটনাগুলো বলি তখন সে বলে আমি তো এখনই আসলাম। আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম। আমি তার কিছুদিন পরেই সেই জায়গাটা ত্যাগ করি। এই ছিল আমার ঘটনা। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটে এক ভ্যান চালক বাশারের সাথে। চারা বটতলা থেকে সলঙ্গা বাজার সিরাজগঞ্জ যাবার পথে। বাশার প্রতিদিনের মতো তার বাড়ির সলঙ্গা বাজারে ফিরছিল। এমন সময় একটা বিড়াল লাফ দিয়ে তার ভ্যানে ওঠে। বাশার গুরুত্ব না দিয়ে ভ্যান চালাতে থাকে, কিন্তু এক সময় বিড়ালটির মিউ মিউ শব্দে বিরক্ত হয় সে। তারপর সেই বিড়ালটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। কিন্তু কিছু দূর যাবার পর বিড়ালটি আবার লাফ দিয়ে ভ্যানে ওঠে। এখন বিড়ালটি আরো জোরে জোরে মিউ মিউ করতে লাগে। বাশারের মেজাজ এতটা খারাপ হয়, আবারও সে ধাক্কা দিয়ে বিড়ালটি ফেলে দেয়।
আবারও সেই একই ঘটনা, বিড়ালটি আবার ভেনে ওঠে। এইবার কিন্তু বাসার বেশ ভয় পায়, তাই এবার সে বিড়ালটিকে আর ফেলে দিল না। একসময় বিড়ালটি আপনা আপনি নেমে যায়। ভ্যান চালকটি খেয়াল করে বিড়ালটি তার দিকে চেয়ে আসে, তো বিড়ালটি কোন দিকে যেন চলে গেল তা আর খেয়াল করেনি। ভ্যান চালকের বাড়ি পৌঁছানোর আগে তার শ্বশুর বাড়ি পড়ে, তো সে তার শ্বশুর বাড়িতে যে ঘটনাটা বলে সবাইকে। শ্বশুর বাড়ির লোকেরা বলল যে বিড়ালটাকে সবাই দেখে কোনো না কোনো বাহনে করে যেতে। বাসার বাড়ি ফেরার পর ঘটতে লাগলো আসল ঘটনা। তো বাসার বাড়ি ফেরার পর প্রতি রাতে বিড়ালের ডাক শুনতে পায়। অবাক হবার বিষয় হলো যে সেই বিড়ালটিকেই প্রায় রাতে দেখতে পায় সে যখন সবাইকে বলে ওই দেখ বিড়াল, কিন্তু কেউ বিড়াল দেখতে পায় না। এমনি করেই বাসার মানসিক অশান্তিতে ভুগতে লাগলো। এক রাতে সে মাছ ধরতে যায়। বন্যার পর খালে যখন মাছ ভেসে আসে সে সময় মাছ ধরার সময় একদিকে চোখ যায় তার, দেখে যে সেই বিড়ালটা। ভয়ে মাছ না ধরে সেই দিনের মতো চলে আসে সে। এক রাতে বাসার আবার মাছ ধরতে যায়, সে আর ফিরে আসে না। পরদিন সবাই দেখে যে বাসারের মাথা কাদার মধ্যে ডুবানো, আর তার সারা গায়ে নখের খামচানোর দাগ। আসলে সেইটা কোনো স্বাভাবিক বিড়াল ছিল না, ছিল প্রেতাত্মা। কারো বিড়ালকে কখনো আঘাত করবেন না। লিসেনার্স, ঘটনাটি পাঠিয়েছেন আবরার ইমন। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। ছোটবেলা থেকেই ভূত, পেতনি, জিনপরিদের কাহিনী শুনতাম, কিন্তু ভয় পেতাম খুব কম, কারণ ছোটবেলা থেকেই অনেক মৃত্যু দেখেছিলাম। যাই হোক, কেউ যদি এইসব কাহিনী বলতো আমি বিশ্বাস করতাম না। তখন আমি ক্লাস 8-এ পড়ি। সবাই মিলে এক খালার বিয়ে খেতে গেলাম নানু বাড়িতে। অনেক পুরনো হওয়ায় ভৌতিক ছিল সব বাড়িগুলো। পিছনের দিকে প্রায় সবটুকু এলাকা জুড়ে বাঁশবাগান। গায়ে হলুদের দিন। নানি বলল রতন নামের এক কাজের লোককে পাশের বাড়ি থেকে ডেকে আনতে। কি কাজে যেন সেখানে গিয়ে রতন আটকে গেছে, আসতে দেরি করছে। রাত তখন 9টা বাজে। একজন সাথে নিতে বলল। আমি একটা টর্চ নিয়ে একাই যাওয়া শুরু করলাম সেই বাঁশবাগান দিয়ে। 2 মিনিট হাঁটার পর কোথেকে একজন বৃদ্ধা আচমকা ডেকে উঠলেন, বলল অনেক নাহি রে। বললাম জি, আপনি কে? আমি গোরে কি আর চিনবি তোরা, বুইরা মানুষ, বিয়া খাইতে আইসনু নি? না চেনা একটু লজ্জা পেয়ে বললাম, জি রতন মোল্লারে ডাকতে যাস তাই নে? আমি বললাম জি, আমারেও নিয়ে যা, ওই দিহেই যামো। আমি বললাম আসেন। তোর মায়ে চিনে আমারে, ছোটবেলা থেইকাই বড় করছি এরে। আমি বনুম মা তোর, মায়ে আমারে কত আদর করত। বিছনাতে পড়েছিলাম তখন কত কিছু খিলাইছে আমারে। আমি বললাম কেন এখন করে না? বৃদ্ধ বললেন এখন কই থিকা করব, আমি তো নাই। আমার মনে একটা ধাক্কা দিল। নাই মানে? শোন, রুমি আমার খালারে কইস বিয়া না করতে, এর জামাই খুব খারাপ। আমি একটু হেসে বললাম আপনি জানলেন কিভাবে? আপনি তো জামাই দেখেনি নাই। আমি জানি রে, আমি জানি। উনি বললেন তুই যা, আমি ওই দিক যাবো, আমি আপনাকে দিয়ে আসি। অন্ধকার তো সামনে, একা যেতে পারবেন? আমার দেখতে আলো লাগে না। তুই যা ভাই, তুই যা। বলেই বৃদ্ধ লোক চলে গেলেন। আমিও চলে আসলাম। ব্যাপারটা পরে ভুলে যাই। ডিসেম্বর 2011-তে আমার খালা আত্মহত্যা করে। এলাকার লোকের কাছে জানা যায় তার জামাই ভালো ছিল না, তাকে প্রতিদিন মারধর করত। এর কিছুদিন পর আম্মুকে জিজ্ঞেস করলাম বানুর মায়ের কথা। মা অবাক হয়ে বললেন তুই ওনার কথা জানলে কিভাবে? খালা বানুর মা তো 15 বছর আগেই মারা গেছে। কথাটা শুনে বুকে ধরাস করে উঠল ভয়ে, আবার তীব্র একটা কষ্ট মোচড় দিল মনের গভীরে আমার, কারণ আমি জানতাম এমন হবে। বানুর মা, নানু আমাকে বলে গিয়েছিল সবই। নিজেকে কল্পনাতীত অপরাধী মনে হলো। মানুষের জীবনে অনেক রকম ঘটনাই ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। হয়তো আমাদের প্রিয়জনরা বারবার ফিরে এসে আমাদের সতর্ক করে দেয়, হয়তো আমরা বুঝতে পারি না অথবা বিশ্বাস করি না। আল্লাহ আমার খালাকে মাফ করে দিন, এই দোয়াই করি এখন। আমি জানি না আপনার ঘটনাটা কতটা সত্য, তারপরও আপনি ঘটনাটা লিখে পাঠিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লিসেনার্স, এই ঘটনাটি লিখে পাঠিয়েছিলেন বাউন্ডুলে অনেক। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি হলেন এসকে নাইম। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, বিশ্বাস না করলে কিছু করার নেই। আগেই বলে রাখি, 3 বছর যাবৎ আমি একটা কারণে জিনকে খুব বেশি ভয় পাই না। কারণটা বলতে চাচ্ছি না। গ্রামে আমাদের বাসা থেকে 10 মিনিটের মতো হাঁটলে একটা রেল লাইন পড়ে, তারপর একটা গ্রাম। ওই গ্রামে 1 বছরের মতো আগে একটা ওয়াজ মাহফিল হয়। তো আমরা কয়েকজন বন্ধু মিলে সেখানে গেলাম। সারা রাত ওয়াজ হবে এরকম আয়োজন।
তো যখন রাত 3টা বাজে তখন আমার ঘুম ঘুম পাচ্ছিল। আমি বন্ধুদের বললাম আমি বাসায় যাচ্ছি। ওদের মাঝে একজন বলল, একা যেতে কি পারবি তুই? আমি বললাম এটা কোনো ব্যাপার। আরেকজন বলল, রাস্তাটা কিন্তু সুবিধার না, সাবধানে যাস। আমি বললাম আমায় নিয়ে ভাবতে হবে না, তোরা সাবধানে আসিস। বলে আমি বাড়ির পথে রওনা হলাম। 15 মিনিট পর আমি রেল লাইনে উঠলাম। রেল লাইনের দুই পাশে ঘন বন, এদিক অন্ধকার, আবসা আবসা পথ দেখা যাচ্ছে। রেলের ভিতর দিয়ে হাঁটছি, হঠাৎ পাশের ছোট ছোট গাছের ভিতর কি যেন নড়ে উঠল। পিছনের দিকে ফিরে তাকালাম, দেখলাম 3টা কুকুর আমার পিছু নিয়েছে। আসলে কুকুরের মতো দেখতে। সাহস করে দোয়া দরুদ শুদ্ধভাবে পড়তে লাগলাম। তাছাড়া আমি জানি লোহার ভিতর ওরা কিছু করতে পারে না। কিছু সময় পর কুকুরের পায়ের শব্দ আর নেই। এবার সামনে যেতে যেতেই একটা গরুর বাছুর আমার সামনে দিয়ে রাস্তার এ পাশ থেকে ও পাশ চলে গেল। আমি তবুও দমিনি। এরপর যা ঘটলো তাতে আমি কিছুটা ভয় পাই। সেটা হলো, হঠাৎ আমার পিছন থেকে কে যেন বারবার বলছে, এই তুই রেল লাইন ছাড়, এই তুই রেল লাইন ছাড়, অন্য রাস্তা দিয়ে বাড়ি যা। আমি কোনো মতে রেল লাইন থেকে নামলাম না। অনেক দূরে সরে এসে আমাদের বাড়ি যাওয়ার একটা শর্টকাট পথে নেমে বাড়ি পৌঁছালাম। এসে মাকে বলাই তিনি আমাকে গোসল করতে বলে ও দুরাকাত নামাজ আদায় করতে বলেন। আমি সেটা করে ফেলি। মাঝে মাঝে ঘটনাটা মনে করলে গা শিরশির করে। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আসিফ। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম আসিফ, আমি ঢাকায় থাকি আর এখানে একটা কোম্পানিতে চাকরি করি। আর আমার গ্রামের বাড়ি খুলনা জেলার হামিদপুর গ্রামে। গ্রামে অতটা যাওয়া হয় না অফিসের অতিরিক্ত চাপের কারণে। তাই আজকে ঠিক করলাম বাড়িতে যাব। তাই আজকে অফিসে গিয়ে বিকাল 5টার দিকে ছুটি নিলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে অমনি বের হয়ে গেলাম বাস স্ট্যান্ডে। গিয়ে দেখি একটা বাস আছে মাত্র, সেটা আবার 7টার দিকে, আর একটু পরেই। আর সিট খালি আছে শুধু একটাই। ওই সিটটা আমি কেটে নিলাম। তারপর 7টার দিকে গাড়ি আসলো আর সেই গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বলে রাখা ভালো, এই গাড়িটা শুধু খুলনা পর্যন্ত যাবে। তারপর ওখান থেকে আমার গ্রামটা 8 থেকে 9 কিলোমিটার দূরে। আর আমাদের গ্রামের রাস্তাটা রাতের বেলা অনেকটাই ভয়ানক থাকে। এক পাশে ভয়ঙ্কর ঘন জঙ্গল, আরেক পাশে অনেক বড় বিল। এই রাস্তায় নাকি অনেক সময় অনেক ভূতময় ঘটনা ঘটেছে, কখনো আমার চোখের সামনে পড়েনি। তাই আমি এটা বিশ্বাস করি না। তাই যাই হোক, দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে আমি আমার গন্তব্যে পৌঁছালাম। খুলনা স্ট্যান্ডে বাস আসলো। এখানে মাত্র 4 জন যাত্রী ছিল, আর বাকি যাত্রীগুলো এর আগের কিছু স্ট্যান্ডে নেমে গেছে। কিন্তু এখানে যে 4 জন যাত্রী নামছে তাদের সবার বাড়ি আলাদা আলাদা গ্রামে। তাই তারা তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। ভাবছিলাম এখানে গাড়ি পাবো। কপাল খারাপ, কারণ এখন বাজে রাত 2টা, কোনো গাড়িই নেই। এত রাতে কি আর করার, এখন হেঁটে হেঁটেই যেতে হবে। তাও আবার হাঁটতে গেলে 1 ঘন্টার মতো রাস্তা। আর যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। তাই সামনের দিকে এগিয়ে গেলাম। বলে রাখা ভালো, আমি সিগারেট খাই না, একদম ইনোসেন্ট একটা ছেলে। চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাই মোবাইলের লাইটটা অন করলাম, সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আর একটু সামনে গেলেই পাশে ঘন জঙ্গল, আর তার পাশে বিশাল বড় বিল। এটা ভেবেই কেমন যেন ভয়ে গা শিউরে উঠলো আমার। আমি ভাবলাম, ধুর, ভয় পাবো কেন? এই যুগে ভূত নামে কিছুই নাই, সব ভুয়া খবর। আর যাই হোক, সামনে এগোতে থাকলাম। আর এই সময়টা ছিল অনেক গরমের সময়, অনেক গরম লাগছিল আমার। আমি সামনের দিকে যাচ্ছি আর ঘন জঙ্গলের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। গ্রামের মানুষ কখনো এত রাতে ঘুরে বেড়ায় না। এখন সেই ভয়ানক জায়গাটার কাছে পৌঁছালাম। এক পাশে ঘন জঙ্গল আর এক পাশে বিশাল বড় বিল। সত্যি এখন ভয় করতে শুরু করলো আমার। আর মনে মনে দোয়া পড়তে শুরু করলাম। সামনে এগিয়ে যেতে থাকলাম। হঠাৎ করে মনে হলো কে যেন বিলের ভিতর থেকে আমার নাম ধরে ডাকতেছে। আমি সত্যি অবাক হয়ে গেলাম। এত রাতে বিল থেকে কে আমার নাম ধরে ডাকবে? এই এলাকায় তো তেমন মানুষ থাকে না, আর এই বিলের আশেপাশে তো কারো বাড়িঘরও নেই। তাহলে কে ডাকে? আমি অনেক ভয় পেয়ে গেলাম। দেখলাম আবারও ডাকতেছে, বলতেছে, কিরে আসিফ, ওই আসিফ, আসিফ। অনেক ভয়ঙ্কর সুরে ডাকতেছে। আমি মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করলাম। আস্তে আস্তে মনে হলো ক্রমাগত আওয়াজটা আমার কাছাকাছি চলে আসতেছে আর আমাকে বলতেছে, তোকে দাঁড়াতে বলতেছি, তুই যাস কেন? তোকে এত বড় সাহস দিল কে? দাঁড়া বলছি।
আমি তখন অনেকটা ভয় পেয়ে গেলাম। আমার কাছে যেন নিজেকে অনেক ভারী মনে হচ্ছে। যতই সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছি আমি। হঠাৎ মনে হলো আমার পাশে বিলের মাঝে, পানির মাঝে দিকে যেন হাঁটতেছে। মনে হলো আমার একদম কাছে চলে এসেছে। আমি মোবাইলের লাইট দিয়ে দেখতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ করে শরীরের উপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। এমন মনে হলো খুব ঠান্ডা, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। আর আস্তে আস্তে কেমন যেন শরীরটা পাথরের মতো শক্ত হতে থাকলো। আমি যেন নড়তে পারছি না, সামনে এগিয়ে যেতে পারতেছি না আমি। আর কে যেন বিল থেকে, বিলের কাচার বেয়ে রাস্তায় উঠে আসতেছিল। দেখতে পেলাম সাদা একটা কাপড় পরা সুন্দর একটা মেয়ে। দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটা মেয়ে যা আগে কখনো আমি দেখি নাই। সে আমাকে বলতেছে অনেক ভয়ঙ্কর সুরে, বলে, কি রে, তোকে যে আমি দাঁড়াতে বলতেছি তুই শুনিস না? তোকে ডাকি যে তোর কানে যায় না? এই বলে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেললো। চেহারাটা অনেক ভয়ঙ্কর হয়ে গেল, চোখ দুটো অনেক লাল হয়ে গেল। মনে হলো তখন সব দেখতে পাচ্ছি, আমার সামনে সব ক্লিয়ার দেখা যাচ্ছে। সে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, চোখ দিয়ে যেন রক্ত বের হচ্ছে, দাঁতগুলো অনেক বড় বড়, অনেক গন্ধ আসতেছে তার শরীর থেকে। এসব দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু আমার মনে নেই। সকালবেলা আমি এক জেলের বাড়িতে নিজেকে আবিষ্কার করলাম। আমি চোখ মেলতেই তারা জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছিল? তুমি অত রাতে ওইখানে কি করতেছিলে? আমরা 5 জন ওই বিলে মাছ মারতে যাওয়ার সময় তোমাকে ওখানে পড়ে থাকতে দেখি, আর তাই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তারপর তাদের সব ঘটনা আমি খুলে বলি। আর তারা বলে 3 মাস আগে একটা সুন্দরী মেয়েকে পাশের জঙ্গলে কিছু বখাটে ছেলে মিলে একটা মেয়েকে ধর্ষণ করেছিল। ধর্ষণ করে ওই বিলে ফেলে রেখে যায়। তারপর কয়েকদিন পর সেই মেয়েটির লাশ ভেসে ওঠে ওই বিলের মাঝে। তারপর মেয়েটিকে পুলিশ তদন্তের জন্য নিয়ে যায়। আর যেই ওই দিক দিয়ে একা চলাফেরা করে, তখনই সেই মেয়েটা তার সামনে হাজির হয়। কিন্তু কয়েকজন মিলে গেলে সে সামনে আসে না। তাই ওই রাস্তা দিয়ে এত রাতে কেউ চলাফেরা করে না। এই ছিল আমার ঘটনা। ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি সাপরূপী একটি জিনের ঘটনা। তবে এই ঘটনাটি কে পাঠিয়েছেন আমি জানি না। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। এটা পুরান ঢাকার এক সময়ের বিখ্যাত মাদ্রাসার একটি ঘটনাকে কেন্দ্র করে। ফজরের পরে মাদ্রাসার ছাত্রদের ক্লাসে হঠাৎই সাদা ধবধবে একটি সাপের আগমন ঘটে। সেটি কোনো প্রকার ভয় প্রদর্শন না করেই একটি জায়গায় ফনা তুলে ছাত্রদের দিকে যেন তাকিয়ে থাকে। আলী ইবনু তালিব নামক একটি ছেলে প্রথমে সাপটিকে দেখে ফেলে এবং সে নানান কৌশলে মেরে ফেলার ফন্দি করে সাপটিকে। তবে অন্যান্য ছাত্ররা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে এবং ওস্তাদজির আসার অপেক্ষায় থাকে। তারা আলী সবাইকে বুঝায়, এটা ধৈর্যের সময় না, হুজুর আসতে দেরি হলে এটা আমাদেরকে মেরে ফেলে পালিয়ে যাবে অথবা লুকিয়ে পড়বে, তখন দ্বিতীয়বার এসে আমাদের উপর হামলা করতে পারে। এর চেয়ে ভালো না একে আগেই মেরে ফেলা। বলার পরই আলী নিজের রেহেল হাতে সাপটিকে পেছন দিক থেকে মারতে এগিয়ে যায়। অথচ সাপটা কিন্তু শান্তশিষ্ট হয়েই সবাইকে দেখছিল। তাকে মোটেও আক্রমণাত্মক মনে হয় নাই। এছাড়া জীবনে কখনো কেউ সাদা সাপের দেখা পেয়েছে আমার মনে হয় না। হুজুর এসে না হয় যা করার করবেন, এই ছিল বাকি ছাত্রদের মতামত। তবে আলী কারোর কথা পরোয়া করে না। সে ঠিকই পেছন থেকে গিয়ে 3টা রেহেল একত্রে করে সাপটার মাথা থেতলে মেরে ফেলে। এরপরে হুজুর এসে উপস্থিত হন এবং আলীকে বকাবকি শুরু করে পড়াশোনা শুরু করিয়ে দেন। সেদিন রাত্রেই মাদ্রাসায় নেমে আসে ভয়াবহ দুর্যোগ। একে একে মাদ্রাসার প্রতিটি স্টুডেন্ট হঠাৎই অজ্ঞান হয়ে যাওয়া শুরু করে এবং নানানভাবে চেষ্টা করেও কাউকে সুস্থ করা যাচ্ছিল না। আলীর অবস্থা হয় সবচেয়ে ভয়ানক। তার শরীর নীল হয়ে যায় এবং জ্বরে পড়তে থাকে শরীর। সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়। মোটামুটি সবাই সুস্থ হলেও সুস্থ হয় না শুধু একমাত্র আলী। তাকে দেখে মনে হয় সাপের দংশনে আহত হয়েছে সে। তবে কোনোভাবেই তাকে পরীক্ষা করে প্রমাণ করা যায় না যে তাকে সাপ কামড়িয়েছে। অদ্ভুত অসুস্থতা। দীর্ঘদিন হাসপাতালে রেখেও অবনতি হয়। চিকিৎসকের হার মেনে গিয়ে আলীকে বাসায় নিয়ে যেতে বলে দেন। অন্তত বাচ্চাটা বাসায় মারা তো যেতে পারবে। তাকে বাসায় নিয়ে যায় তার স্বজনরা। মাদ্রাসার বড় হুজুর দীর্ঘদিন পর সফর থেকে ফিরে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় চলে আসেন।
এসে এই ঘটে যাওয়া ঘটনা পুরোটা তিনি শোনেন এবং আলীর বাসায় ছুটে যান এবং আলীর বাবা মাকে বলেন, তাকে আবার মাদ্রাসায় নিয়ে আসেন যেখানে ঘটনাটা ঘটেছিল। সেখানে আলীকে শোয়ানো হয়। তারপর বড় হুজুর সেদিন উপস্থিত থাকা সকল ছাত্রদের সেখানে জড়ো করেন এবং বাকি সবাইকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আজকে এখানে যেটাই ঘটবে কে কোনো অবস্থায় ভয় পাবে না। কিছুদিন আগে তোমাদের এই ভাইটি নিজের অজান্তেই একটি জিনকে মেরে ফেলেছে। তার শাস্তি হিসেবে সে আজ মৃত্যুর মুখে পতিত হতে চলেছে। আজ আমি জিনের সর্দারকে ডেকে জিজ্ঞেস করব, অজান্তে ভুল করার শাস্তি কি এমন হয়? আমি জিনের সর্দারকে তোমাদের সম্মুখে উপস্থিত করব এবং এক পর্যায়ে তোমাদের সাক্ষী দেয়া লাগতে পারে। হুজুর কিছুক্ষণের মধ্যেই সে জিনকে হাজির করেন। তাকে অভিযোগের সুরে বলতে থাকেন, এটা কি অন্যায় নয়? ছেলেটা নিজের অজান্তে একটা নয় ভুল করেই ফেলেছিল, তার ফলে তাকে কি এত বড় শাস্তি দিতে হবে? এটার বিচার করুন আপনি জিনের সর্দার। এরপর একজন বলেন, হত্যার বদলে হত্যা কথাটা কি কোরআনে আছে? জবাবে হুজুর বলেন, হ্যাঁ অবশ্যই আছে, তবে এরপরে কিন্তু মাফ করে দেওয়ার আয়াতও আছে। জিনে বলে সেটা ব্যক্তিগত ব্যাপার, হত্যা না ক্ষমা করা হবে। এরপর হুজুর বলেন, তাহলে সে জিনটা কেন ক্ষতিকর সাপের রূপে উপস্থিত হয়েছিল? স্বরূপে কেন আসে নাই? সে যদি নিজের স্বরূপে আসতো বরং আমার ছেলেরা দৌড়ে পালাতো, আর তখন যদি কোনোভাবে আমার এই ছাত্র তোমাদের ছেলেটাকে মেরে ফেলতো, তখন আমিও বলতাম হত্যার বদলে হত্যা। জিনের দিক থেকে উত্তর পাওয়া যায় না কোনো। আমার ছেলেটা সাপ থেকে ক্ষতি আশঙ্কা করে মেরে ফেলেছে, সে জানতো না এটা একটা জিন ছিল। জিন এবার বলে উঠল, সত্যি জানতো না সে? হুজুর সব ছাত্রদের জিজ্ঞেস করেন, কিরে বলস না কেন? আলী কি জানতো এটা জিন? সবাই বলে, না ও সে জানতো না, আমরা কেউই জানতাম না বরং। জিন আবার বলে, আচ্ছা ঠিক আছে, ছেলেটা আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যাবে। আর আমাদের দলের জিনটা ছিল অল্প বয়সী, বেচারা মায়ের বারণ করা সত্ত্বেও এখানে কোরআনের আওয়াজে মুগ্ধ হয়ে ছুটে এসেছিল। কে জানতো এখানে চলে আসাটা তার কাল হবে। বলেই বিদায় নেয় সেই জিন। এর বেশ কিছুদিন পর আলী সুস্থ হয়ে ওঠেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সব মাদ্রাসার মতো আমাদের মাদ্রাসায়ও স্বাভাবিকভাবেই অনেক জিন মুবিন থাকতেন। হুজুরের মুখে শুনেছিলাম ওনারা নাকি নামাজ পড়তেন, প্লাস ছাত্রছাত্রীর রূপ ধারণ করে পড়াশোনাও করতেন। আমি এইসবে বিশ্বাস করতাম না এমন না, তবে বিশ্বাস করব কিভাবে, যেহেতু আমি নিজের চোখে দেখিনি। তবে নিজের চোখে না দেখায় কিছুটা ভুয়া ভাবতাম। যাই হোক, আমাদের মাদ্রাসায় একটা মেয়ে আলফি মেহনাজ ভর্তি হয় ক্লাস 8-এ। কখনো কারোর সাথে কথা বলতো না সে। মাদ্রাসায় ও কম আসতো, চুপচাপ থাকতো মাথা নিচু করে। অবশ্য এই অভ্যাসটা আমারও ছিল, মাথা নিচু করে হাঁটার, প্লাস সহপাঠীদের সাথে কথা কম বলার। নিকাব, হাত মোজা, পা মোজা পরার কারণে কখনো মুখ দেখিনি, চোখও দেখা যেত না। সব সময় বড় একটা ঘুমটার মতো করে ওড়না থাকতো। আমি আর আলফি সবার থেকে ছোট হয়, প্লাস পর্দাওয়ালি হয়। সবাই আমাদের নিয়ে মজা করত। আমি চুপচাপ বসে কান্না করতাম, কিছু বলতাম না, কারণ আমি ওদের থেকে অনেকটা ছোট ছিলাম। একদিন মেয়েটি ইচ্ছা করে আমার পাশে এসে বসে এবং আমাকে মিষ্টি কণ্ঠে সালাম করে। আমি ভয় পেয়ে যাই, কিছুটা ভয় পেয়ে উল্টো সালাম করে বসে থাকি। ও সুন্দর করে আমাকে সালামের অর্থ বলে এবং বলে, কেউ সালাম করলে সালামের জবাব দিলেই হয়ে যায়, উল্টো সালাম করতে হয় না। আমি তো ওর কথায় একদম মুগ্ধ হয়ে যাই, কারণ আমারও একজন বিশ্বস্ত বান্ধবীর দরকার ছিল। তারপর থেকে শুরু হয় আমাদের বন্ধুত্ব। একসাথে বসতাম, একসাথে নামাজ পড়তাম এবং একসাথেই খেতাম এভরিথিং। আমি আলফির কাছে ফোন নাম্বার চাইলে ও বলে ফোন ইউজ করে না সে। ওদের কেউই নাকি ফোন ইউজ করে না। এটা শুনে কিছুটা অবাক হলেও তেমন করে আমি সেটা নিয়ে ভাবিনি। আরও অবাক করা বিষয় হলো, আমি ওর কথা কাউকে বললেই বা মনে করলেই ও কোথা থেকে যেন চলে আসতো। তা আমি যেখানেই যাই না কেন হঠাৎ করে দেখতাম ও আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কখনো ছাদে তো কখনো রুমে। ওর চেহারার বর্ণনা আমি উল্লেখ করব না, তবে ও অসম্ভব সুন্দরী ছিল এবং এত মিষ্টি কণ্ঠ ছিল ওর। আমি বারবার ওকে প্রশ্ন করতাম কথা শোনার জন্য। মাঝে মাঝে টিফিন টাইমেও ও আমার জন্য অনেক চকলেট নিয়ে আসতো এবং মিষ্টি টাইপের কিছু একটা চকলেট নিয়ে আসতো। আমি মিষ্টি খেতে পছন্দ করতাম না, কিন্তু ওর আনা মিষ্টিগুলো এতটাই সুস্বাদু যে আমি একাই সব সাবার করে ফেলতাম।
ও বলতো আমি ছাড়া কোনো মানুষ নাকি এখন পর্যন্ত তার মুখ দেখেনি। প্রায় বলতো, খাদিজা যদি কখনো জানতে পারো আমি মানুষ না, তখন তুমি কি আমাকে ভুলে যাবে? আমি মজা করছে ভেবে হেসে উড়িয়ে দিতাম। তো ঘটনাটি ঘটে 2019 সালের শেষের দিকে। তখন আমাদের এসএসসি পরীক্ষা চলছিল। শেষ পরীক্ষার দিন আমাদের একজন বড় হুজুর হজ করে আসেন। সেই উপলক্ষে আমাদের দোয়া মাহফিল ছিল। আমরা কয়েকজন ছাদে উঠে বড়ই পাড়ার জন্য। সবাই চলে যায়, আমি আর আলফি গল্প করতে থাকি। একসময় হঠাৎ আমার চোখে পড়ে লাল টকটকে অনেকগুলো বড়ই। আমি বলে উঠি, আলফি আমাকে বড়ইগুলো এনে দিবি? ও সাথে সাথে হাত লম্বা করে বড়ইগুলো পেরে নিয়ে আমাকে দেয়, আর আমি সাথে সাথেই সেন্সলেস হয়ে যাই। সেন্স ফেরার পর জানতে পারি ম্যামরা নাকি আমাকে মসজিদের ছাদে পেয়ে আমাকে বাড়িতে পাঠিয়ে দেন। প্রায় 16 ঘন্টা আমার জ্ঞান ফেরেনি। টানা 1 মাস আমি অসুস্থ ছিলাম। বড় হুজুর বলেন ওই মেয়েটার ঠিকানায় নাকি কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এবং তারপর মসজিদের ছাদে অনেক দুর্ঘটনা ঘটে। ঈদের নামাজেও ছাদে ওঠা একদম নিষিদ্ধ করে দেওয়া হয়। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আগ্রহী হলে মাদ্রাসার প্লাস আরও কয়েকটি ঘটনা শেয়ার করব ইনশাআল্লাহ। জি অবশ্যই আপনি শেয়ার করেন, এবং আমার লিসেনারদেরকে আমি বলতে চাই অবশ্যই আপনারাও শেয়ার করেন আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। আমাদের ডেসক্রিপশনে আমাদের ইমেইল দেওয়া আছে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটা আমার নানার মা, মানে আমার বড় মাকে নিয়ে। আমি ঘটনাটা আমার ভাষায় বলছি। আমার নানা বাড়ি এখন শহর, কিন্তু ঘটনাটা প্রায় 80 থেকে 90 বছর আগের। তখন নানা বাড়ির অঞ্চলটা গ্রামের মতো ছিল। একটা বাড়ির পরে পুকুর, ডোবা, নর্দমা, তারপর অন্য বাড়ি দেখা যেত। আর তখনকার দিনের রাস্তায় রোড লাইট বলতে কাঠের ল্যাম্পপোস্টের উপর কাচের একটা বক্সের মধ্যে হারিকেন জ্বালানো থাকতো, যেটা পৌরসভা থেকেই সেট করে দিয়েছিল। তো একদিন সন্ধ্যায় বড় মা, বড় বাবা আর তাদের মেয়ে নর্দমার উপরে পোল পার হচ্ছে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। পোলের মাঝখানে থাকা অবস্থায় বড় মা হঠাৎ থেমে যায়। তার হাতে একটা আগ ছিল, সেটা তার মেয়েকে দিয়ে বলল, আগটা ধর। ঠিক তখন তার কান ঘাড়ের কাছে গরম বাতাসের সাথে ফিসফিস শব্দ অনুভব করছিল। ঠিক সেটা তাদের বলেনি ভয় পাবে বলে। তো তখন বড় মা বলল, আমি আর সামনে যাব না, চলো বাড়ি ফিরে যাই। তারা তার শরীর খারাপ লাগছে ভেবে বাড়ি ফিরে গেল। সেদিন রাতে সে কিছুই না খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে 4-5 বার বড় বাবাকে উদ্দেশ্য করে বলে, তোমার কি আষ্টে গন্ধ, কি দুর্গন্ধ। বড় মা সচরাচর ফজরের আজানের সাথেই ঘুম থেকে ওঠে, নামাজ পড়ে আর ঘুমায় না। কিন্তু সেদিন সে অনেক ডাকাডাকির পরও নামাজ পড়তে উঠে না, বলে নামাজ পড়বে না। বড় বাবা শরীর বেশি খারাপ ভেবে আর ডাকেনি তাকে। পরের দিন সকালবেলা 11টায় ঘুম থেকে উঠে ঘরের সব কাজ রান্না বান্না বন্ধ থাকে, আর কেউ তার কাছে আসলে বলে, চলে যা আমার কাছ থেকে। সেদিন দুপুর 1:30 তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে তাকে সেই পোলের নিচে বসে থাকতে দেখা গেল। সেখান থেকে অনেক কষ্টে বাসায় আনলো সবাই। আসতে চাচ্ছিল না সে। তো তাদের একজন পরিচিত হুজুর ছিল, যাকে তাদের সব ভালো মন্দের বিষয়ে ডাকা হতো। বড় বাবা সন্দেহ করে তাকে ডাকলো। বড় মাকে তিনি মামি বলতেন। কিন্তু সে যখন বাড়ির ভেতরে ঢুকেছে তখন বড় মা জোরে জোরে বলতে লাগলো, তুই কে? তুই এখানে কেন এসেছিস? আরো খারাপ ভাষায় গালাগালি করতে গিয়ে লাগলো, যা সে কখনোই মুখে উচ্চারণ করেনি। তারপর হুজুর জায়নামাজ দিয়ে একটা সার্কেল করে বড় মাকে ডাকলো। তখন সে ছিল একটু দূরে খাটের উপরে। সেখান থেকে এক লাফে সার্কেলের মধ্যে বসেছে, যেটা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে গিয়েছিলাম আমরা। তারপর তাকে জিজ্ঞেস করলো, তোর নাম কি? তুই কই থেকে এসেছিস? তখন বড় মার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে আর বলল, আমার নাম শিব ভৈরব, আমি পিশাচ। অমুক দিন সন্ধ্যায় ও পোলের উপর দিয়ে গিয়েছিল, আর আমি পোলের নিচ থেকে যাচ্ছিলাম। ও ওর মেয়ের হাতে একটা আখ দিয়েছিল। তখন আমি ওর সাথে আসি। হুজুর বলল, আসছো ভালো, কিন্তু এখন চলে যা। সে বলল, আসছি কি যাওয়ার জন্য? ও আমার চলতি পথে বাধা দিয়েছে, ওর মৃত্যু না হলে যাব না। এরপর হুজুর নাকি একটা ঝাড়ু দিয়ে মাটিতে জোরে জোরে পিটাতে লাগলো, আর পিশাচটা বিকট কণ্ঠে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। কিছুক্ষণ পরে বলল, আমি চলে যাব, আর মারিস না। হুজুর বলল, তুই যে চলে যাবি তার প্রমাণ কি? তখন পিশাচটা বলল, যাওয়ার সময় দক্ষিণ দিকের বড় আম গাছের একটা ডাল ভেঙে যাব। বলতে বলতে বড় মা অজ্ঞান হয়ে গেল। একটু পরে ডাল ভাঙার শব্দ পাওয়া গেল। কয়েকজন গিয়ে দেখে বিশাল একটা ডাল আমসহ নিচে পড়ে আছে। ঘটনাটা একটুও বানোয়াট না।
নানা যেমনভাবে বলেছে ঠিক সেভাবেই তুলে ধরেছি আমার ভাষায়। তার বলা আরও কিছু সত্যি ঘটনা আছে, সারা পেলে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর আমি এসব ঘটনা লেখা অভ্যস্ত না, তাই গুছিয়ে লিখতে পারিনি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ঘটনাগুলো আমরা সত্যি হিসেবে বিশ্বাস করলাম। আপনি আরও ঘটনা পাঠান। লিসেনার সেবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম, আমি রাজিবুল হাসান সাজিদ। বর্তমানে বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। ঘটনাটা কতটুকু ভৌতিক সেটা আমার জানা নেই, তবে এমন কিছু যে আমি কখনো অনুভব করব সেটা আমি কখনো ভাবিনি। যাই হোক, ঘটনাতে চলে আসি। আমি শহরে ছেলে, বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে সরকারি চাকরি করত, বিধায় আমার জীবনের একটা বড় অংশ ক্যান্টনমেন্টেই কেটেছে। ক্যান্টনমেন্টে যারা ছিলেন তখন তারা হয়তো জেনে থাকবেন যে ক্যান্টনমেন্টের ভিতরে ইলেকট্রিসিটির প্রবলেম নেই বললেই চলে। আমার বছরে একবার যাওয়া হতো গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার একটি গ্রামে। আর গ্রামে গেলে সচরাচর মাগরিবের পর খুব কম বের হতাম, কারণ একা আমার পক্ষে ছোটবেলায় বাঁশঝাড় আর পুকুরের পাশ দিয়ে একা আসা সম্ভব ছিল না। যাই হোক, 1921 সাল আমরা পুরো পরিবার গ্রামে শিফট করি। ঘটনা হয় 2023-এর ফেব্রুয়ারি মাসে। আমি অনেক দিন পর ঢাকা থেকে বাড়িতে আসলাম। সচরাচর গ্রামে আমার কোনো বন্ধু নেই। আমার থেকে ছোট আর আমার থেকে 1 বছরের বড় আমার কাজিন রয়েছে। আমার বরাবর একটা বাজে অভ্যাস আছে, রাত 12টা বাজলেই আমি আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে পাবজি খেলি। সেই দিনও তার ব্যতিক্রম নয়। আমার বন্ধু আমাকে যথারীতি আমাকে মেসেজ দিল, কই রে তুই? আমি রিপ্লাই দিলাম, তোরা গেমে ঢুক, আমি আসতেছি। কিন্তু যেই না আমি ঢুকতে গেলাম অমনি ইলেকট্রিসিটি চলে গেল। আর গ্রামে ইলেকট্রিসিটি যাওয়া মানেই ঘন্টাখানিক তার দেখা নেই। একে তো এমনি ইলেকট্রিসিটি নেই, তার উপর আবার নেটওয়ার্কও নেই বাসায়। যাই হোক, বের হলাম। আব্বা আম্মা ঘুমাচ্ছে দেখে আস্তে আস্তে দরজা খুললাম এবং দরজা লক করে ছোট কাজিনটাকে কল দিলাম। তাকে আমি বললাম, চল গরম লাগতেছে, রাস্তার দিকে একটু হাইটা আসি, বাজারে যামু, বের হ। সেও যথারীতি বের হয়ে পড়ল। বাড়ির সীমানা পেরিয়ে দুজন কাঁচা রাস্তা ধরলাম। কি সুন্দর চাঁদের আলো, চারদিক সব পরিষ্কার দেখা যাচ্ছে। ছোট ভাই ফোনে কথা বলা শুরু করলো আর আমি গান ধরলাম। কাঁচা রাস্তা যখন শেষ, পাকা রাস্তায় উঠবো, তখন আমি পকেট থেকে ফোনটা বের করলাম, কারণ এত সুন্দর একটা চাঁদ ক্যামেরা বন্দি না করলেই নয়। বলে রাখি, কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় উঠলে হাতের বাম দিকের রাস্তা দিয়ে আমাদের বাজার যেতে হয়, আর ডান দিকের রাস্তা দিয়ে স্কুলের দিকে যেতে হয়। স্কুলের দিকে যেতে হলে রাস্তায় একটা কালভার্ট পড়ে, ভাঙা কালভার্ট। এই কালভার্টটি ভালো সংস্করণ করা হয়নি বললেই চলে, ঠিক করলেই ভেঙে পড়ে, যার কারণে এটি একরকম ভেঙেই পড়ে থাকে। যাই হোক, ঘটনায় ফিরে আসি। যখন ফোন দিয়ে ছবি তুলছিলাম, আমি দেখতে পেলাম যে আমার ছোট ভাই ডান দিকে যাচ্ছে। তার অনুসরণ করে আমিও যাচ্ছি তার সাথে সাথে। আমাদের দূরত্ব আস্তে আস্তে করে বাড়তে থাকে। তার থেকে আমার দূরত্ব 10 থেকে 12 ফুট এমন হবে। সে আপন মনে ফোনে কথা বলছে আর আমি মোবাইল হাতে গুনগুন করে গান শুনছিলাম। অনেকটা সময় কেটে গেল আমাদের মাঝে। হুট করে আমি থেমে গেলাম একটা কাঠের সাথে বাড়ি খেয়ে। ঘড়িতে তখন 12টা বেজে 48 মিনিট। কেন জানি আমি হুট করে সামনে তাকালাম আর দেখতে পেলাম আমার ছোট ভাই আমার সামনে নেই। এবং এখন আমি যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে সেই ভাঙা কালভার্টের পাশে। আমার তখনও এগুলো মাথায় আসেনি। আমি নর্মালি ডাক দিলাম, মাহি, মাহি কই তুই? কোনো সারা শব্দ নেই। রাস্তার চারপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, সামনে বাঁশঝাড় আর এক টুকরো চাঁদের আলো। আমি আবারও ডাক দিলাম, মাহি। অনেকটা দূর থেকে একটা আওয়াজ আসলো, কিরে ভাইয়া? কিন্তু আওয়াজ আসার কথা আমার সামনের দিক থেকে, কিন্তু আওয়াজ আসলো সেটা আমার পিছন দিক থেকে, আর বেশ খানিক দূর থেকে। এক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। আমি শুধু ভাবলাম, আমি এতক্ষণ কার সাথে হাঁটলাম? মনে মনে শুধু আল্লাহর নাম নিলাম। চোখ বন্ধ করে উল্টা ঘুরে শুধু একটা দৌড় দিলাম। 4 মিনিটের মতো দৌড়ালাম। তারপর কাঁচা রাস্তার ধারে এসে হাঁপাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে আমার ছোট ভাই আসলো। সে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর? তুই ওই দিকে গেলি কেন? আমি না বললাম বাজারের দিকে যাবো? আমি তোর জন্য সামনে গিয়ে দাঁড়াইয়া আসিলাম, তুই দেখি স্কুলের দিকে গেলি গা। ডাকলাম, শুনলি না? আমি তাকে কিছুই বুঝতে দেই নাই, কারণ আমি তার থেকে বয়সে বড়। সে যদি বুঝতে পারে আমি ভয় পেয়েছি, তাহলে তার সামনে আমার খুব লজ্জাবোধ কাজ করবে। সেই ভেবে বললাম না কিছু না। হুট করেই দেখি ইলেকট্রিসিটি চলে আসলো। আমি ওকে বললাম, চল রে, আজকে আমার শরীরটা ভালো করতেছে না, সারা দিন জার্নি করছি, তো চল বাসায় যাই।
সে বলল চল জায়গা। যাই হোক, ঘটনা কতটুকু ভৌতিক লেগেছে আপনাদের কাছে তা আমি বলতে পারবো না, কিন্তু আমি সেদিনের ঘটনার কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। লিসেনার্স, এবারের ঘটনাটি কালা জাদুকে কেন্দ্র করে। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি, তবুও তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার প্রতিবেশী বড় ভাই 7-8 মাস ধরে শরীর অনেক জ্বালা যন্ত্রণা করে, তার মাথা গরম থাকে, এতই সমস্যা যে রাতের বেলা তার প্রেশার 150+ হয়ে যায়। শান্ত ছেলেটি হুট করেই পাল্টে যায়, বাসার একমাত্র ছেলে। সে বাবা মায়ের অনেক প্রিয় আদরের ছিল, আচরণ হয়ে গেছে তার পশুর মতো। রাতের বেলা অতিরিক্ত প্রেশারের কারণে তার একটু ঘুম হয় না। ডাক্তার দেখায়, ডাক্তার সারা শরীর চেক আপ করে, কোনো রোগ নেই। মনোরোগ বিশেষজ্ঞ দেখায়, রেজাল্ট শূন্য, আরও খারাপের দিকে যায়। নিজের অজান্তেই ভাই লক্ষ্য করলেন একমাত্র স্ত্রী ছাড়া সবার সাথে তিনি খারাপ আচরণ করেন। বাবা মাও সিদ্ধান্ত নেন ছেলে যেন বউকে নিয়ে আলাদা থাকুক, তাও যেন ঘরে শান্তি থাকে। ছেলের কাজে মনোযোগ নেই, কারণ একমাত্র ফজরের আজানের পর তার ঘুম আসে, আর বাসার বাইরে থাকলে তার ঘুম হয়। বিয়ে হয়েছে মাত্র 14 মাস আগে। তো একদিন ভাই কি যেন মনে করে মাগরিবের নামাজ আদায়ের জন্য একটা অন্য জেলার মসজিদে গেলেন। তিনি সাধারণত নামাজ নিয়মিত করেন না, সমস্যা হওয়ার পর থেকে তো আরও বেশি করেন না তিনি। ছোট মসজিদ, তার উপরে মাগরিবের নামাজে মানুষ কম। নামাজের আগে ভাই লক্ষ্য করলেন ইমাম সাহেব তার দিকে বারে বারে তাকিয়ে দেখছেন। ভাই বিষয়টি নিয়ে এত মাথা ঘামালেন না। নামাজের আগে ইমাম সাহেব বললেন, আপনি নামাজের পর আমার সাথে দেখা করে যাবেন। যথারীতি ভাই নামাজের পর ইমামের কথা মতো দেখা করার জন্য বসে রইলেন। ইমাম সাহেব নামাজ শেষ করে আসলেন আর বললেন, ভাই আপনি শিক্ষিত মানুষ, হয়তো আমার কথা আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আপনি তো ভয়াবহ কুফরি বা কালো জাদুতে আক্রান্ত। ইমাম সাহেব বললেন, আপনার শরীর অনেক গরম, রাতে ঘুম হয় না। মানে যা ভাই করেন ইমাম সাহেব তাই তাকে বললেন। তিনি ইমাম সাহেবকে প্রশ্ন করলেন, আপনি কিভাবে জানলেন? বলল, আপনার চেহারা স্পষ্ট কালো জাদুর ছাপ, আর এটা অনেক ভয়াবহ, তাই আমি আপনার দিকে ভালো মতো তাকিয়েছিলাম। ইমাম সাহেব বললেন, আপনি আমার সাথে বসেন ভাই। তিনি বসলেন। ইমাম সাহেব কোরআনের আয়াত বলা শুরু করলেন, সাথে পানি নিলেন। কোরআনের আয়াত কিছুক্ষণ পড়ার পর ভাই বলল, আমি এখানে থাকবো না। ইমাম সাহেব তার 2 সহযোগীকে বললেন ভাইকে ধরতে, কোরআনের আয়াত বলেন, শরীরে ফু দেন, আর ভাই চিৎকার। ঘণ্টাখানেক ইমাম সাহেব তার কাজ করার পর ভাই স্বাভাবিক হয়। এতদিন পর ভাই বুঝলেন তিনি সুস্থ আর স্বাভাবিক বোধ করছেন। ইমাম সাহেব বললেন, আপনার কালো জাদু আমি নষ্ট করে দিয়েছি, আর এই পানিটা সাথে নিন। আপনি আপনার রুমে যাবেন, সেখানে আপনার ওয়ার্ড্রোবের 2 নাম্বার চেম্বারে একটা কাগজ পাবেন। সেখানে কিছু জিনিস পাবেন। এইগুলো হলো হিন্দুদের চিতার কয়লা, আপনার ইউজ করা ব্লেড, আর প্যান্টের চেইনের হুক। সেইগুলো আমার দেয়া এই পানিতে মিশিয়ে 1 ঘন্টা পর ফেলে দিবেন নদীতে। ইমাম সাহেব বললেন, আপনার স্ত্রী বাসায় নেই, আমি জানি সে তার বাপের বাড়িতে। আপনি রাতের বেলা নদীতে এইসব ফেলে দেওয়ার পর না জানিয়ে স্ত্রীর বাসায় যাবেন। প্রথমে তার রান্নাঘরে যাবেন, দেখবেন চুলা ভেঙে গেছে, কারণ চুলার মাঝে পানি পড়ে গেছে। কারণ আমি আমল করার সময় আপনার শালি মনের ভুলে সেই চুলায় পাতিল বসানোর সময় ভুলে পানি ফেলে দেয়, আর এতেই শেষ সব। কারণ যিনি কুফরি করেছেন তিনি বলে দিয়েছিলেন চুলার আগুন জ্বালিয়ে লোহার পেরেক গরম করতে হবে, ভুলেও এতে পানি পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। ইমাম সাহেব বললেন, আপনি রাত 2টার পর আপনার স্ত্রীর বাসায় রান্নাঘরে গিয়ে সেই চুলার ভিতর থেকে লোহার পেরেকগুলো নিয়ে আসবেন, আর আমাকে কালকে দিবেন। আর এইসব কে করেছে আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনার স্ত্রী আর তার মা। যেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান, কিন্তু আপনার মনোবল শক্ত থাকায় দেরি হচ্ছিল। কিন্তু তাদের কাজে একটা সামান্য ভুল ছিল, যার কারণে আপনার শরীরের উপর ভয়াবহ ইফেক্ট পড়ে। এমন হলে আপনি আর মাত্র 40 থেকে 70 দিনের মাঝেই অতিরিক্ত প্রেশারের কারণে মারা যেতেন। ভাই ইমামের কথা মতো ঘরে আসলেন আর একটি কাগজ পেলেন স্ত্রীর 2য় ডয়ারে। তারপর ভাই বাইক নিয়ে গেলেন স্ত্রীর বাসার দিকে, কারণ গ্রামে ধনী পরিবারের মেয়ে ভাইয়ের স্ত্রী। কিন্তু রান্নাঘর ভিতরে কিভাবে যাবেন খেয়াল করলেন, জঙ্গলের সাথে একটা পুরাতন ঘর। ভাই বুঝলেন এটাও পুরাতন রান্নাঘর। সেখানে মাটির চুলা ভেঙে 2 ভাগ, পানি পড়া, কারণ ভেজা ছিল বুঝাই যাচ্ছে। ভিতরে হাত দিলেন আর বের করে আনলেন 6টি 6 ইঞ্চি মাপের তার কাটা। ইমাম সাহেবের কথা মতো পরের দিন তার কাটাগুলো ইমাম সাহেবকে দিলেন। ইমাম সাহেব বললেন, এইগুলো নষ্ট হয়ে গেছে, আপনি এই 6টি তার কাটা প্রতিটি 4 রাস্তার মোড়ে একটি করে পুঁতে দিবেন।
আর সব সময় সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস বেশি বেশি পড়বেন নিজের হেফাজতের জন্য। ইমাম সাহেব আরও একটা তথ্য দিলেন, প্রথম যখন কবিরাজের কাছে আপনার স্ত্রী ও তার মা গিয়েছিল তখন তার স্ত্রী প্রেগনেন্ট ছিল 4 মাসের। সেটা যমজ ছেলে সন্তান ছিল। সেই জাদুকরের খারাপ জিন 2টি বাচ্চাকেই নষ্ট করে দেয়। ভাই বললেন, হ্যাঁ 4 মাসের সময় তার সন্তান নষ্ট হয়েছিল। আর আবার ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট হয়েছে 6 মাসের, আর ভাই ছেলে সন্তানের পিতা হবেন এটাও বলে দিলেন। কিন্তু আরেকজনের ক্ষতি করতে গিয়ে 2টি সন্তান আপনার স্ত্রী হারিয়েছেন নিজের অজান্তেই, আর সে নিজেও খারাপ জিনের নজরে এসেছে। তাই আপনার স্ত্রীকেও আমার কাছে নিয়ে আসবেন। না আনতে পারলে আমার দেওয়া পানি পড়া গোপনে খাওয়াবেন, না হলে সেই খারাপ জিনের নজর যাবে না, আর নজরের কারণে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। ইমাম সাহেব বললেন, কালো জাদুকরের বেশিরভাগ কাস্টমার মহিলা, কারণ আমার কাছে যত কেস এসেছে তার অধিকাংশই এই সংক্রান্ত বিচার নিয়ে। সামান্য সুখের আশায় এরা এদের পাল্লায় পড়ে নিজের ঈমান সহ সব হারিয়ে দিয়ে আসেন। বিনিময়ে নিজের অজান্তেই কালো জাদুকরের জিনের কাছে নিজের দামি জিনিস দিয়ে আসেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। ঘটনাটা 1992 সালের। আমি ক্লাস 9-এ পড়ি। একটা বিশেষ কারণে আমাকে খুলনা শহর ছেড়ে চলে যেতে হয়। এক আত্মীয়র মাধ্যমে খুলনার কয়রা থানার চালনা এলাকার একটা স্কুলে ভর্তি হলাম। স্কুলটা একদম নদীর পাশে। লঞ্চে গেলে ঢেউ এসে লাগতো স্কুলের দালানে। স্কুলটিতে মেসে থাকার ব্যবস্থা ছিল। বেশিরভাগ ছাত্রছাত্রীরাই ছিল হিন্দু। আমি শহর থেকে এসেছি, তাই সবাই আমাকে আদর করত। শিক্ষকরাও আমাকে অনেক টেক কেয়ার করতেন। স্কুলের পাশেই টিন শেড মেস। আমাকে একদম নদীর কিনারের ঘরটা দিলেন। প্রতি ঘরে 2-3 জন ছাত্র থাকে, কিন্তু আমি ওঠার পর দেখি ও ঘরে কেউ নেই। স্যার বললেন, তোমার কি ভয় লাগবে এটাতে থাকতে? আসলে আমি একা থাকতেই ভালোবাসি, নিজের ইচ্ছা মতো থাকা যায়। তাই স্যারকে বললাম, না স্যার, কোনো সমস্যা হবে না, আমি ভয় পেতে পারি, এটা তো বলাই যাবে না, তাহলে আমার থেকে শহরের মান সম্মান যাবে। স্যার বললেন, 2 মাস পর তোমার রুমে নতুন ছাত্ররা আসবে, জানালা খুলে দিলেই নদী। কি যে দারুণ ভালো লাগতে শুরু করলো আমার। গ্রামটিতে তখনও বিদ্যুৎ যায়নি। হারিকেনের আলোয় পড়াশোনা করি। পুরো অন্ধকার ঘরে আমি কখনোই ঘুমাতে পারি না, তাই রাতে মিটমিট করে আলো জ্বালিয়ে রাখি। রাতে জানালা খুলে দেই। হু হু করে বাতাস আসে। প্রচণ্ড গরমের দিনেও পাতলা কাঁথা গায়ে দিয়ে নদী থেকে উঠে আসে ঠান্ডা বাতাস। যাই হোক, ছোটবেলা থেকে আমি বিড়াল খুব পছন্দ করি। এই মেসে ওঠার ঠিক 3 দিনের মাথায় মেসে প্রথম একটা বিড়াল দেখতে পেলাম, কুচকুচে কালো বিড়াল। লেজের দিকে শুধু একটা সাদা রং। বিড়ালটিকে দেখে আমার খুব পছন্দ হলো। সারাদিন ওকে আমি দেখতাম না, কিন্তু বিশ্বাস করেন, আমার ঠিক রাত্রের খাবারের সময় ও চলে আসতো। আমি ইচ্ছে করেই আমার অনেক মাছ মাংস ওকে দিতাম। ও মাথা নিচু করে খেত, আর মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকাতো। আমার ইচ্ছে হতো ওকে কোলে নিয়ে আদর করি, কিংবা ও আমার রুমেই থাকুক সারাদিন, কিন্তু ওকে ধরতে গেলেই লম্বা দৌড় দিত। কোনো দিন ওকে একটু ছুঁয়ে দেখতে পারিনি আমি। মাঝে মাঝে অনেক রাত জেগে পড়াশোনা করতাম। হয়তো খেতে দেরি হয়েছে, বিড়ালটি আমাকে মনে করিয়ে দিত খাওয়ার জন্য। ও এসে ঘরের দরজা, জানালা আর বেড়াতে শব্দ করত। আমি বুঝে নিতাম ও এসেছে। তাড়াতাড়ি খেতে বসতাম, দরজা খুলে দিতাম। ও দূরে চুপচাপ বসে থাকতো। আমি বেশি বেশি করে খেতে দিতাম। ও চুপচাপ খেয়ে আমার দিকে আর চোখে তাকাতে তাকাতে বের হয়ে যেত। মাঝে মাঝে ওর চাহানিতে ভয় পেতাম। কেমন যেন একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতো। আমি ভাবতাম ওটা হয়তো এ গ্রামেরই কারো বিড়াল, কিন্তু আমাদের স্কুলটা গ্রাম থেকে বেশ দূরে নদীর পাড়ে। তাই আমার একদিন কৌতূহল হলো যে ও কোথায় যায় সেটা দেখতে। একদিন রাতে ও আসলো। আমিও অনেক ভাত মাছ খেতে দিলাম। ও খেয়ে বের হয়ে গেল। আবসা আলোর রাত। আমিও টর্চ হাতে ওর পিছু পিছু গোপনে বের হলাম। টর্চ জ্বালাচ্ছি না, পাছেও বুঝে যেতে পারে। হালকা আলোতে ওকে স্পষ্ট ফলো করছি আমি। দেখি স্কুলের গেট পেরিয়ে নদীর দিকে যাচ্ছে। আমিও গা ঢাকা দিয়ে ওকে অনুসরণ করছি। বিড়ালটা সোজা নদীর পানির কাছে যে হারিয়ে গেল। আমি অবাক হলাম, কোথাও দেখছি না তাকে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে লাগলো আমার গায়ে, ঠান্ডা বাতাস, কিন্তু চোখ দুটি যেন জ্বলে যাচ্ছে। কয়েকবার চোখ মুছলাম। এরই মধ্যে দেখি নদীতে কি একটা লাফ দিয়ে পড়ার শব্দ। আমি ভেবেছি হয়তো বিড়ালটা নদীতে লাফ দিয়েছে। চোখ জ্বালা অবস্থায় এক ঝলক দেখতে পাই নদীর উপর দিয়ে কি যেন দ্রুত গতিতে নদীর ওপারের দিকে চলে যাচ্ছে। আমি দ্রুত স্কুলের দিকে দৌড় দিলাম। ভয়ে গা কাঁপছে। অন্য সব ছাত্ররা সবাই ঘুম, তাই আমি কাউকে ডাকলাম না।
দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। ওই রাতেই প্রচণ্ড জ্বর চলে আসে আর চোখ দুটি ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা। সকালে স্যাররা সবাই এলেন আমার রুমে। আমি রাতের ঘটনা সব বললাম স্যারদেরকে। বাড়িতে চিঠি দিলেন স্যার। তাড়াতাড়ি সবাই আমাকে দূরের একটা মসজিদের ইমামের কাছে নিয়ে গেলেন। হুজুর চোখ দেখলেন আমার, পানি পরে দিলেন। তিনি বললেন, এটা বিড়াল ছিল না, এটা একটা জিন। জিনেরা আমাদের মতোই খাবার খায়, বিশেষ করে মানুষের উচ্ছিষ্ট ফেলে দেওয়া মাছের কাটা, হাড়, এসবই তাদের কাছে প্রিয়। কত জিন যে কুকুর বিড়াল রূপ নিয়ে আমাদের সামনে দিয়ে খাবার খেয়ে যায় তা আমরা বুঝতেও পারি না। হুজুর বললেন, যদিও এই জিন তোমার কোনো ক্ষতি করবে না। আমার অতি উৎসাহর কারণে তার পিছন পিছন গিয়েছিলাম। এজন্য একটা খারাপ বাতাস সে আমার চোখে দিয়ে যায়। তবুও একা একা ও ঘরে আমার থাকা ঠিক হবে না। পরে অন্য একটা রুমে 3 হিন্দু ছাত্রের সাথে থাকতে শুরু করলাম। অবাক ব্যাপার হলো, বিড়ালটা আর আসে না। তাই আমার ভয় বেড়ে গেল অনেক গুণ। সিদ্ধান্ত নিলাম এখানে আর থাকবো না। চিঠি পেয়ে বাড়ি থেকে আব্বা এলেন, সাথে মামা এলেন। তারা আমাকে লঞ্চে সাথে করে ফিরিয়ে নিয়ে গেলেন খুলনার বাড়িতে। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhudfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।